নিশ্চয়। আপনি কোথায় থাকবেন? হোটেল করমণ্ডল। আমরা 21-এ পৌঁছচ্ছি। বেশ, ম্যাড্রাসেই দেখা হবে। বাড়ি ফেরার পথে আমি বললাম, আচ্ছা ফেলুদা, ড্রয়িং রুমের দুদিকের দেয়ালে দুটো বেশ বড় বড় রেক্ট্যাঙ্গুলার ছাপ দেখলাম। অনেক দিনের টাঙানো ছবি তুলে ফেললে যেমন হয়। গুড অবজারভেশন, বলল ফেলুদা। বোঝাই যাচ্ছে ও জায়গায় দুটো বাঁধানো ছবি ছিল, সম্ভবত অয়েল পেন্টিং। সেগুলো যে আর নেই, বললেন জটায়ু। সেটার কোনো সিগনিফিক্যান্স আছে কি? বোঝাই যাচ্ছে ভদ্রলোক ছবিগুলো পাচার করে দিয়েছেন। তার সিগনিফিক্যান্স? 766 রকম সিগনিফিক্যান্স। সব শোনার সময় আছে কি আপনার? আবার সজারু, আমার মনে হয় ব্যাপারটাকে আপনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। সেটার সময় এখনো আসেনি লালমোহনবাবু। তথ্যটা আমার মস্তিষ্কের কম্পিউটারের মেমোরিতে পুরে দিয়েছি। প্রয়োজনে বোতাম টিপলেই ফিরে পাবো। আপনি যে এই হিঙের কচুরির কেসটাও নিলেন, দুদিক সামলাতে পারবেন তো? ফেলুদা কোনো উত্তর না দিয়ে ভাসা ভাসা চোখে চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে চেয়ে থেকে মৃদু স্বরে বলল, খটকা খটকা খটকা। পরদিন সকালে কাগজ খুলে দেখি তরফদার সম্বন্ধে খবর বেরিয়েছে যে উনি 19শে ডিসেম্বর দলবল নিয়ে দক্ষিণ ভারত সফরে যাচ্ছেন। 25শে ডিসেম্বর ম্যাড্রাসে ওর প্রথম শো। ফেলুদা চুল ছাঁটাতে গিয়েছিল, 10টা নাগাদ ফিরল। ওকে খবরটার কথা বলতে ও গম্ভীরভাবে বলল, দেখেছি, আত্মপ্রচারের লোভ খুব কম লোকই সামলাতে পারে রে তোপসে। আমি একটু নরম গরম কথা শোনাবো বলে ওকে ফোন করেছিলাম, কারণ বুঝতেই তো পারছিস এই খবর বেরোনোর ফলে আমার কাজটা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। তরফদার কি বললেন? ফেলুদা একটা শুকনো হাসি হেসে বলল, বলে কি আজকের দিনে শোম্যানদের পাবলিসিটি ছাড়া গতি নেই মিস্টার মিত্তির। ও নিয়ে আপনি কাইন্ডলি আমাকে কিছু বলবেন না। আমি বললাম যে 3জন ব্যক্তি নয়নের দিকে লুব্ধ দৃষ্টি দিচ্ছে, তারা যে তোমার প্রোগ্রামটা জেনে গেল সেটা কি ভালো হলো? তাতে ছোকরা বলল, আপনি চিন্তা করবেন না, আমি যেভাবে ওদের বলেছি আমার বিশ্বাস তাতে ওরা নয়নকে পাবার আশা ছেড়েই দিয়েছে। এরপর আর কি বলি বল? সত্যি যদি তাই হয় তাহলে তো আমার আর কোনো প্রয়োজনই থাকে না। কিন্তু আমি তো জানি যে নয়নের বিপদ, এবং সেই সঙ্গে আমার দায়িত্ব এখনও পুরো মাত্রায় রয়েছে। অর্থাৎ আমার দিক থেকে কাজে ঢিলে দেবার কোনো প্রশ্নই আসে না। বাইরে গাড়ি থামার শব্দ, আর তারপরে পরপর 2বার কলিং বেল টেপার শব্দে বুঝলাম জটায়ু হাজির। এখন 10:15। ভদ্রলোক সাধারণত 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসেন। আজ কোনো কারণে দেরি হয়েছে। দেখে ভালো লাগলো যে ফেলুদার মুখ থেকে মেজাজ খিঁচড়ানো ভাবটা চলে গেছে। খবর আছে মশাই, খবর আছে। ঘরে ঢুকেই চোখ বড় বড় করে বললেন জটায়ু। দাঁড়ান দেখি আমি কত দূর আন্দাজ করতে পারি, বলল ফেলুদা। আপনি নিউ মার্কেট গেছিলেন ঠিক? কি করে জানলেন? আপনার কোটের বুক পকেট থেকে আইডিয়াল স্টোরসের ক্যাশ মেমোর ইঞ্চিখানেক বেরিয়ে আছে। তাছাড়া আপনার কোটের বাঁ দিকে সাইড পকেট এমনভাবে ঝুলে ফুলে রয়েছে যে বোঝাই যাচ্ছে আপনার প্রিয় টুথপেস্ট ফর হ্যান্ডসের একটি ফ্যামিলি সাইজ টিউবের প্যাকেট রয়েছে ওখানে। বোঝো, নেক্সট? আপনি রেস্টুরেন্টে গিয়ে স্ট্রবেরি আইসক্রিম খেয়েছিলেন।
তার 2 ফোঁটা আপনার শার্টে পড়েছে। সাব্বাস, নেক্সট। আপনি একা কখনো রেস্টুরেন্টে যান না, অর্থাৎ একটি পরিচিত ব্যক্তির আবির্ভাব হয়েছিল যার সঙ্গে আপনি যান। জবাব নেই, নেক্সট। আপনি তাকে নিয়ে যাননি, সেই আপনাকে নিয়ে গেছে। কারণ আপনাকে এতকাল চিনে অন্তত এটুকু জানি যে আপনার এমন কোনো বন্ধু এখন নেই যাকে আপনি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়াবেন। আমার মাথা ভোঁ ভোঁ করছে, নেক্সট। এই ব্যক্তির সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে আপনার। পুরনো আলাপি বলতে আমরা দুজন ছাড়া আপনার আর কেউ নেই। তরফদার কি? না, না, তার এত সময় নেই। সে এখন সফরে তোড়জোড় করছে। চতুর্লোভীর কেউ কি? হডসন নন? কারণ সে ইনভাইট করলে আপনি রিফিউজ করবেন। একটানা ইংরেজি বলাটা আপনার পারদর্শিতার মধ্যে পড়ে না। তারকনাথ? হুম, তার নিউ মার্কেটে কোনো প্রয়োজন থাকতে পারে না। উত্তর কলকাতার দোকানের অভাব নেই। আর তাছাড়া আমার ধারণা তার বাজার করার জন্য মাইনে করা লোক আছে। তাহলে বাকি রইল কে? ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। আপনি ধরে ফেলেছেন ফেলুবাবু, ধরে ফেলেছেন। অনেক দিন পরে আপনার চিন্তাশক্তি আর পর্যবেক্ষণের ক্ষমতার নমুনা পাওয়া গেল। থ্যাংক ইউ স্যার। বসাক তো? বসাক, বসাক, নন্দলাল বসাক। আজ প্রথম পুরো নামটা জানলুম। আপনার সঙ্গে তার কি কথা? কথা ভালো নয় ফেলুবাবু। ভদ্রলোক তরফদারকে আরও $10,000 অফার করেছিলেন। তার মানে 30। আজকাল $1 কত টাকা? 17-র আশেপাশে ঘোরাফেরা করছে। হিসেব করুন, গায়ের লোম খাড়া হয়ে উঠবে। তরফদার কি বলেন? তিনি প্রত্যাখ্যান করেন। তার ফলে বসাকের মেজাজ খিচড়ে যায়। তরফদারকে কিছু বলেনি, তবে আমাকে বললেন। আপনি ওই ভেলকিরামকে বলে দেবেন যে বসাকে সংকল্পে ব্যাগরা দেবে এমন লোক এখনো জন্মায়নি। শেষের কথাগুলো সাংঘাতিক। বললেন বড়দিনে মাদ্রাজে তরফদারের শো ওপেন করছে। ইফ মাই নেম ইজ নন্দ বসাক, তাহলে সেই শো থেকে ওই খোকার আইটেম বাদ দিতে হবে। টেল দিস টু ইউর টিকটিকি ফ্রেন্ড। ফেলুদার চেহারার সঙ্গে অনেক বাঙালিই পরিচিত। কাজী বসাক যে তাকে চিনে ফেলবেন তাতে আশ্চর্য কিছু নেই। তবু কেন জানি আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। বসাকের হদিশ তো তবু পাওয়া গেল, বলল ফেলুদা। তেওয়ারি ইজ আউট অফ দ্য পিকচার। এখন বাকি তারকনাথ আর হডসন। তারকনাথ কেন? গাওয়াঙ্গি বলুন। তারকনাথ খ্যাপাটে হতে পারেন, কিন্তু তার যা বয়স তাতে তিনি একা কিছু করতে পারবেন না। একেই ফেলুদা বলে টেলিপ্যাথি। তারকনাথের কথা ওঠার মিনিট খানেকের মধ্যেই কলিং বেল বাজায়। দরজা খুলে দেখি স্বয়ং টিএনটি। মিস্টার মিত্তির আছেন? আসুন আসুন, ভেতর থেকে বলল ফেলুদা। আপনিও দেখছি আমায় চিনে ফেলেছেন। তা চিনব না কেন? ঘরে ঢুকে একটা কাউচে বসে বললেন ভদ্রলোক। আর আপনাকে যখন চিনেছি তখন আপনার এই ল্যাংবোর্ডটাকেও চিনেছি। আপনিই তো জটায়ু। আগে হ্যাঁ, একবার ভেবেছিলাম আপনাকেও আমার আচব ঘরে এনে রাখবো। কারণ গাঁজাখড়ি গপ্প লেখায় তো আপনি একমেব দ্বিতীয়ম। হান্টুরাসে হাহাকার। ভদ্রলোকের এই ঘর কাঁপানো হাসির সঙ্গে আবার নতুন করে পরিচয় হলো। তাহলে আপনার সঙ্গে মাদ্রাজে দেখা হচ্ছে? ফেলুদার দিকে ফিরে জিজ্ঞেস করলেন তারক ঠাকুর। আপনি যাওয়া স্থির করে ফেলেছেন?
শুধু আমি কেন, আমার ইউগান্ডার অপগণ্ডটিও যাবেন। কেমন, ভালো হয়েছে জটায়ু? আপনি ট্রেনে যাচ্ছেন? ফেলুদা জিজ্ঞেস করলো। তাছাড়া তো উপায় নেই, প্লেনের সিটে তো গাওয়াঙ্গি বসতেই পারবে না। আরেক দফা হো হো করে হেসে ভদ্রলোক উঠে পড়ে বললেন, আপনাকে একটা কথা বলি মিস্টার মিত্তির, এমন অনেক সিচুয়েশন আছে যেখানে শারীরিক শক্তির কাছে মানসিক শক্তি দাঁড়াতেই পারে না। গাওয়াঙ্গির চেয়ে আপনার বুদ্ধি যে অনেক গুণে বেশি তাতে সন্দেহ নেই, কিন্তু আপনার ব্যায়ামের অভ্যাস থাকলেও গাওয়াঙ্গির যে শারীরিক বল তার শতাংশের একাংশও আপনার নেই। গুড বাই। ভদ্রলোক যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎ চলে গেলেন। আমি মনে মনে বললাম, এই গাওয়াঙ্গি বস্তুটিকে একবার চাক্ষুষ দেখতেই হবে। স্টেশন থেকে হোটেলে আসার পথে মাদ্রাজের চেহারা দেখে জটায়ু বললেন, মশাই, এই শহরের নাম কলকাতা, বোম্বে, দিল্লির সঙ্গে একসঙ্গে উচ্চারণ করা হয় কেন তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। পশ্চিমবাংলার যে কোনো মফস্বল টাউন এর চেয়ে বেশি গমগমে। তাছাড়া ডিসেম্বর মাসে গরমটা কীরকম দেখছেন? আর আমরা যে হোটেলে যাচ্ছি সেখানে দেশি বিদেশি সব রকম পাওয়া যায় তো? মাদ্রাজি মেনুতে শুনেছি শুধু 3টে নাম থাকে। আমি খাইয়ে না হতে পারি, কিন্তু যা খাবো সেটা মুখরোচক না হলে স্বাদ মেটে না আমার। আমার কিন্তু শহরটা খারাপ লাগছিল না, যদিও গমগমে ভাবটা একেবারেই নেই। অনেক দিন পরে একটা বড় শহরে এসে চারিদিকে ঢ্যাঙা ঢ্যাঙা বাড়ির ভিড় নেই দেখে অদ্ভুত লাগছিল। রাস্তা দিব্যি ভালো, এখনো পর্যন্ত একটা গাড্ডাও পায়নি। আর যেটা পায়নি সেটা হলো ট্রাফিক জ্যাম। তা সত্ত্বেও লালমোহনবাবু কেন মুখ বেজার করে আছেন জানি না। বৈকুণ্ঠ মল্লিকের কথা তো কয়েকবার বলেছি আপনাদের। হঠাৎ বললেন জটায়ু। আপনার সেই এথিনিয়াম ইনস্টিটিউশনের কবি? কবি অ্যান্ড পর্যটক, ভ্রমণের নেশা ছিল ভদ্রলোকের। উনি কি মাদ্রাজেও এসেছিলেন? সার্টেনলি। মাদ্রাজ নিয়ে পদ্য আছে ওর? সার্টেনলি, জাস্ট 6 লাইন্স, শুনুন। বড়ই হতাশ হয়েছি আজ তোমারে হেরিয়ে মাদ্রাজ, ভাষা হেতা দুর্বোধ্য তামিল, অন্য ভাষার সাথে নেই কোনো মিল। ইডলি আর ধোসা খেয়ে তৃপ্তিবে রসনা, ওরে বাবা এ শহরে কেউ কভু এসো না। তৃপ্তিবে? ভুরু কুচকে বলল ফেলুদা। ওয়াই নট? মল্লিকের ওপর মাইকেলের দস্তুর মতো প্রভাব ছিল। তৃপ্তিবে হলো নাম ধাতু। আপনি গোয়েন্দা তাই হয়তো জানেন না, আমরা সাহিত্যিকরা জানি। বলছি না হাইলি ট্যালেন্টেড, পুরা দেশ বলে কলকে পেলেন না। আমি দেখেছি বৈকুণ্ঠ মল্লিকের কথা বলতে গেলেই জটায়ু ভীষণ উত্তেজিত হয়ে পড়েন, আর এতটুকু সমালোচনা করলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। আমি আর ফেলুদা তাই চুপ মেরে গেলাম। এই ফাঁকে বলে রাখি যে ট্রেনে কোনো গণ্ডগোল হয়নি। তরফদার, শঙ্করবাবু আর নয়ন এসি ফার্স্ট ক্লাসে আমাদের এক বগিতেই ছিলেন। দলের বাদবাকি সব ছিল সেকেন্ড ক্লাসে। যে 3জনকে নিয়ে চিন্তা, হদসন, তারকনাথ আর বসাক, তারা কেউ এ ট্রেনে এসে থাকলেও আমাদের সঙ্গে দেখা হয়নি। ম্যাড্রাস সেন্ট্রালে নেমেও এদের কাউকে দেখিনি। হিঙ্গরানি আজ রাত্রেই প্লেনে আসছেন আর আমাদের হোটেলেই থাকবেন। করমণ্ডলের ঝলমলে লবিতে ঢুকে লালমোহনবাবুর মুখে প্রথম হাসি দেখা দিল। এদিকে ওদিকে দেখে বললেন, না, অনবদ্য মশাই, অনবদ্য। ইডলি দোসার দেশে এ জিনিস ভাবাই যায় না। ট্রেনেই আলোচনা করে ঠিক হয়েছে যে আমরা প্রথম 3টে দিন একটু ঘুরে দেখব।
সঙ্গে অবশ্য নয়ন আর তরফদারও থাকবে। ফেলুদা বলেছে, আমরা এলিফ্যান্টা দেখেছি, এলোরা দেখেছি, উড়িষ্যার মন্দির দেখেছি, মাদ্রাজে এসে মহাবলীপুরম দেখলে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্যের নমুনাটা দেখা হয়ে যাবে। তবসে তুই গাইডবুকটায় একটু চোখ বুলিয়ে নিস, কতগুলো তথ্য জানা থাকলে দেখতে আরও ভালো লাগবে। রাত্রে 9টার মধ্যে ডাইনিং রুমে গিয়ে মোগলাই খানা খেয়ে ঠান্ডা ঘরে দিব্যি আরামে ঘুম দিলাম। পরদিন সকালে উঠে ফেলুদা বলল, একবার তরফদারের খোঁজটা নেওয়া দরকার। আমরা দুজন আমাদের 4 তলার 433 নম্বর ঘর থেকে 3 তলার 382 নম্বর ঘরের সামনে গিয়ে দরজার বেল টিপলাম। দরজা খুলে দিলেন তরফদার নিজেই। ঘরে ঢুকে দেখি শঙ্করবাবুও রয়েছেন, আর আরেকটি ভদ্রলোক যাকে দেখেই মাদ্রাজি বলে বোঝা যায়। কিন্তু নয়নকে দেখতে পাচ্ছি না কেন? গুড মর্নিং মিস্টার মিত্তির। একগাল হেসে বললেন তরফদার, ইনি মিস্টার রেড্ডি, এর রোহিণী থিয়েটারেই আমার শো। বলছেন প্রচুর এনকোয়ারি আসছে, এর ধারণা দুর্দান্ত সেল হবে। নয়ন কই? তরফদারের কথাগুলো যেন অগ্রাহ্য করেই জিজ্ঞেস করলো ফেলুদা। এখানকার সবচেয়ে নামী কাগজ হিন্দুর একজন রিপোর্টার নয়নকে ইন্টারভিউ করছে, বললেন তরফদার। এর ফলে আমাদের দারুণ পাবলিসিটি হবে। কিন্তু কোথায় হচ্ছে সেই ইন্টারভিউ? হোটেলের ম্যানেজার নিজেই একতলার কনফারেন্স রুমে ব্যবস্থা করে দিয়েছেন। এও বলা আছে বাইরের কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। তাছাড়া তরফদারের কথা শেষ হবার আগেই ফেলুদা এক লাফে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল হোটেলের করিডর দিয়ে। আমি পিছনে। লিফট না নিয়ে সিঁড়ি দিয়ে ঊর্ধ্বশ্বাসে নামলাম আমরা। ফেলুদা সামনে দাঁতে দাঁত চেপে হিন্দি, ইংরাজি ও বাংলায় তরফদারের উদ্দেশ্যে গালি দিয়ে চলেছে। নিচে পৌঁছে একজন বেয়ারাকে সামনে পেয়ে ফেলুদা জিজ্ঞেস করলো, হোয়ার ইজ দ্য কনফারেন্স রুম? বেয়ারা দেখিয়ে দিল। আমরা হুড়মুড়িয়ে গিয়ে ঘরে ঢুকলাম। বেশ বড় ঘর, তার মাঝখানে লম্বা টেবিলের দুপাশে আর দু মাথায় সারি সারি চেয়ার। একটা চেয়ারে নয়ন বসে আছে, তার পাশের চেয়ারে একজন দাড়িওয়ালা লোক নোট বই খুলে ডট পেন হাতে নিয়ে নয়নের সঙ্গে কথা বলছে। ফেলুদা 3 সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে দৃশ্যটা দেখল, তারপর ঝড়ের বেগে গিয়ে এক টানে রিপোর্টারের গাল থেকে দাড়ি, আরেক টানে ঠোঁটের উপর থেকে গোঁফ খুলে ফেলল। অবাক হয়ে দেখলাম ছদ্মবেশের তলা থেকে বেরিয়ে পড়েছে হেনরি হডসন। গুড মর্নিং। উঠে দাঁড়িয়ে নির্লজ্জ হাসি দিয়ে হেসে বললেন হডসন। ফেলুদা নয়নের দিকে ফিরল। উনি কি জিজ্ঞেস করছিলেন তোমাকে? ঘোরার কথা। আমার কাজ শেষ, এখানে এসে হলেও আমার আফসোস নেই, বললেন হডসন। আগামী 3 দিনের সব কটা রেসের উইনিং হর্সের নম্বর আমি জেনে নিয়েছি। আমি এখন কয়েক বছরের জন্য নিশ্চিন্ত। গুড ডে স্যার। হডসন গটগটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদা কপালে হাত দিয়ে ধপ করে হডসনের চেয়ারে বসে পড়ল। তারপর মাথা নেড়ে গভীর বিরক্তির সুরে বলল, নয়ন, এবার থেকে কোনো বাইরের লোক তোমার সঙ্গে কথা বলতে চাইলে তুমি বলবে, ফেলু কাকার সঙ্গে থাকলে বলবো, না হলে নয়। বুঝেছো?